জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 15ই অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের পর যুক্তি তুলে ধরবেন স্টেট ডিফেন্স আইনজীবী। শেষ পর্যায়ে যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। এই ধাপ শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে। গত 8 অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এরপর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআর এর দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চাপিয়ে দেয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে। কিছু মানুষ 71-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে সেটিকে নষ্ট না করার অনুরোধ জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। নির্বাচনের দিন গণভোট জনগণ মানবে না। সাংবিধানিক ভিত্তি দেওয়ার পর জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা মহানগরীর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা অফিসে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। বলেন, বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করেছিল, সেজন্যই সংবিধান সংস্কার প্রয়োজন। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দলের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না বলে জানান তিনি। বলেন, একটি দল কেন নির্বাচন আর গণভোট একসাথে চায় তা বোঝা যাচ্ছে না। এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এদেশের অধিকাংশ মানুষ চায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই জন্য গণভোট, এই গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন, আমাদের বুঝে আসে না। এটি অগ্রহণযোগ্য। এদেশের জনগণ এটি মানে না, আমরা এটি মানি না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 80,000 সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া 1.5 লাখ পুলিশ, 5.5 লাখ আনসার এবং 33,000 বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি কি কি, কর্মসূচির বিস্তারিত জানাবেন। নোমান, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা আজকে মূলত সকাল 10টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা লাগাতার কর্মসূচি পালন করছেন। তাদের মূলত যে দাবি, যে তারা বলছেন যে 20% তাদেরকে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং যারা কর্মচারী রয়েছেন তাদেরকে 75% উৎসব ভাতা দিয়ে এই প্রজ্ঞাপন জারি করার যে দাবি, সেই নিয়েই তারা মূলত এখানে জড়ো হয়েছেন এবং লাগাতার কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছেন। তারা বলছিলেন যে তাদের এই দাবি অনুযায়ী যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজকে আমরা জানতে পেরেছি যে তাদের সঙ্গে সংহতি জানিয়ে এনসিপির মুখ্য আহ্বায়ক যিনি রয়েছেন হাসনাত আবদুল্লাহ সহ আরেকজন, তিনি এখানে আসবেন, তাদের সঙ্গে সংহতি জানাবেন। তারা, আমরা দেখেছি যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখানে শুধু যে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা শহর, বিভাগীয় শহর থেকে এমপিওভুক্ত যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারা এসেছেন এবং তারা মূলত এই দাবিগুলোই করছেন। যে তারা বলছেন যে নানা সময় তারা নিরীহ ছিল, নিষ্পেষিত ছিল, তারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন তাদের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে। কারণ তাদেরকে আর্থিকভাবে এতটাও তারা সচ্ছল নয় যে তাদের যে চিকিৎসা ভাতা রয়েছে, আবাসিক ভাতা রয়েছে, সেগুলো তাদের এই সামান্য বেতন দিয়ে তাদের পরিবার পরিজনকে চালানোর জন্য সেটি তাদের পক্ষে একেবারেই অসম্ভব। যার কারণে এর আগেও তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিলেন এবং তারা বলছেন যে এই যে সচিবালয় তাদেরকে নিয়ে বৈঠক হয়েছিল, সেখানে যে 1500 টাকা তারা দাবি করেছিলেন, সেখানে তাদেরকে 500 টাকা দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন যে তাদের যে সামান্য আয় রোজগার, অর্থাৎ এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছে, সেই আয় দিয়ে তাদের এই সময়, অর্থাৎ এই 2025 সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই অল্প টাকা বেতন দিয়ে তাদের সংসার চালানো একেবারেই কষ্টসাধ্য। যার কারণে তারা এই দাবিগুলো করছেন যে 20% যাতে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়, পাশাপাশি 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিয়ে তাদের যে জীবন রয়েছে সেটি যাতে আসলে আরও সচ্ছল হিসেবে তারা পরিচালনা করতে পারে সেই দাবি করছেন। পাশাপাশি এখানে যারা কর্মচারী রয়েছেন, অর্থাৎ বিভিন্ন স্কুলের যারা এমপিভুক্ত কর্মচারী রয়েছেন, তাদের যে উৎসব ভাতা সেটি 75% দেওয়ার তারা দাবি করছেন। তারা বলছেন যে তাদের এর আগেও তারা দাবি করেছিলেন, তাদের এই দাবিগুলো পূরণ হয়নি, যার কারণে তারা এক ধরনের আশঙ্কায় রয়েছেন যে তাদের এই দাবিগুলো পূরণ হবে কি হবে না। যার কারণে আমরা দেখছি এখানে শুধু ঢাকা থেকে নয়, ঢাকার বাইরে থেকেও এসেছেন প্রায় কয়েক হাজার এখানে শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, যারা সকাল থেকেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বারবারই বলছেন তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং রাজপথে থেকেই তারা দাবি আদায় করে যাবেন। যদিও এখানকার আরেকটি অংশ শহীদ মিনার দিকে আসলে তারা এগিয়ে গিয়েছেন, আরেকটি অংশ এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর গত মাসেও তাদের এই বিক্ষোভ করেছিলেন এবং আজকে মূলত একটি প্রতিনিধি দল সচিবালয়ের দিকে তাদের গিয়েছেন, তাদের দাবি দাবাগুলো নিয়ে, তাদের যে লিখিত কয়েক দফা দাবি রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে সবশেষ খবর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এ নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা, এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল, তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে। তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা, তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি এবং এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ
প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি। তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম, কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি। কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে, কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক স্বৈর শাসকে পরিণত করা হয়েছিল, সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি। এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং, এভিডেন্সগুলো কতটা অকাট্য, সেটা তারা বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। আমাদের মেসেজ হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাল্লাহ। ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ করছেন কিশোরগঞ্জবাসী। এই বিষয়ে জানাতে শহরের গুরুদোয়াল কলেজ মাঠের শহীদ মিনার চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। প্রতিবাদ কর্মসূচি থেকে কি বলা হচ্ছে, দাবি আদায়ে কি ধরনের কর্মসূচি দিতে যাচ্ছেন তারা? রোমান, তা এখান থেকে যে মূলত যে দাবিটা তারা তুলছে সেটি প্রধান এবং প্রথম যে দাবি সেটি হচ্ছে ঢাকা বিভাগেই কিন্তু থাকতে চায় এই কিশোরগঞ্জবাসী। গতকাল যেটি একটি বিষয় প্রস্তাবনায় আনা হয়েছে যে ময়মনসিংহ বিভাগের সঙ্গে কিশোরগঞ্জ জেলাকে জুড়ে দেওয়ার যে ব্যাপারটি প্রস্তাবনায় আনা হয়েছে, সেটি থেকে একেবারেই কিশোরগঞ্জবাসী যে বিষয়টি আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে। তারই অংশ একটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলা 12টা থেকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচিতে বসেছে ছাত্র জনতার ব্যানারে, এবং এখানে সকল দলমত নির্বিশেষে কিন্তু তারা এখানে অংশ নিয়েছে এবং স্লোগানে কিন্তু আমরা দেখেছি যে মুখরিত করে রেখেছে। তারা বারবার যে বিষয়টি বলছে যে ঢাকা বিভাগের সঙ্গেই কিন্তু কিশোরগঞ্জ থাকতে চায়, ময়মনসিংহ বিভাগের সঙ্গে কোনো মতেই কিন্তু এটা যেতে চাচ্ছে না। পুরো প্রয়োজনে কিন্তু তারা কঠোর থেকে কঠোর আন্দোলনে তারা যেতে চায় এবং সড়ক অবরোধের মতো বড় আন্দোলনে কিন্তু তারা সামনে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে নোমান অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জবাসীর প্রতিবাদ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ। এই কর্মসূচিতে সরকারিভাবে বিনামূল্যে 5 কোটি শিশু ও কিশোরীদের টিকা প্রদান করা হচ্ছে। সকালে রাজধানীর আজিমপুরের ফরিদউদ্দিন সিদ্দিকীর উচ্চ বিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশু ও কিশোরীদের টিকাদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, একটা সময় পোলিওতে আক্রান্ত অনেক শিশু মারা যেত, এখন কিন্তু সেই সমস্যা নেই। এটির কৃতিত্ব উন্নয়ন সহযোগী দেশের মানুষ ও মিডিয়া কর্মীরা। টাইফয়েডে প্রতি বছর 8,000 মানুষ মারা যায়, সেই সংখ্যা কমাতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি। প্রথমে 5 কোটি শিশু কিশোরকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে শিশুদের সুরক্ষায় এই কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান তিনি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের একদিন পরই পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতভর এই সংঘাতে তালেবান সেনাদের হামলায় পাকিস্তানের 15 সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিপরীতে পাকিস্তানের দাবি, পাল্টা হামলায় প্রাণ গেছে বহু আফগান সেনা ও সশস্ত্র যোদ্ধার। এছাড়া সীমান্তে বেশ কয়েকটি সেনা চৌকি দখলের দাবি করেছে দুই পক্ষ। এর আগে এক এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা।
গেল শুক্রবার রাতে কাবুল ও পাকতিকায় যে বিমান হামলা হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে পাকিস্তান তেহরিক-ই তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে এমন পরিস্থিতিতে দুই দেশকে সংযত থাকার আহ্বান কাতার ও সৌদি আরবের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।